সন্ধ্যার নিস্তব্ধতায় ডুবে আছে চারপাশ। বিকেলের কোলাহল ভুলে যেন নীড়ে ফেরা পাখির মতো সকলের ছুটতে লাগল বাড়ির উদ্দেশ্যে। গ্রামের সরু রাস্তায় একমনে চলছে আমাদের গাড়ি। যা ড্রাইভ করছেন প্রান্ত ভাইয়া, তার পাশের সিটে ক্লান্তভাবে হেলান দিয়ে আছে রাইসা। পেছনের সিটে জানালার একধারে বসে আছেন তাসিন ভাইয়া, অপর পাশে বসে আছি আমি, আর আমাদের দুজনের মধ্যিখানে বসে আছেন পূর্ণ। কাশবন ছেড়ে দাদুবাড়ি যাওয়ার পথে প্রথম দিকে গাড়িতে তাসিন ভাইয়ার কল্যাণে গল্পগুজব হলেও এখন তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন বন্ধ জানালার সাথে মাথা রেখে। তাই এখন গাড়ি জুড়েও বিরাজ করছে অদ্ভুত নীরবতা। বাহিরে বেশ খানিকটা আধার ঘনিয়ে আসায় একনাগারে জ্বলতে আছে গাড়ির ভিতরের লাইট, যার আলোয় সবার চেহারার ক্লান্তি স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। শুধু পূর্ণই মনোযোগ দিয়ে ফোন টিপছেন, কি এত করেন ফোনে আল্লাহই জানে। এদিকে আমার নিজেরও ঘুম ধরেছে বিধায় ঘুমু ঘুমু চোখে হেলান দিয়ে আছি আমার পাশের আধখোলা জানালার সাথে। গাড়িতে উঠেই এতক্ষণ খোপা করে বেঁধে রাখা চুলগুলো খুলে দিয়েছিলাম, এখন একটু হালকা লাগছে মাথা। চুলগুলোও এখন বাতাসের ছোঁয়া পেয়ে মনের সুখে উড়ে বেড়াচ্ছে। গাড়ি কিছুটা গর্তযুক্ত খাদের পাশ দিয়ে যাওয়ায় খানিকটা কেঁপে উঠলাম সবাই। জানালার কাচের সাথে মাথায় সজোরে আঘাত পাওয়ার প্রস্তুতি নিতেই নরম কিছুর উপর গিয়ে ঠেকল আমার মাথাটা। গাড়ির গতি স্বাভাবিক হতেই পাশ ফিরে দেখি পূর্ণ রাগী চোখে চেয়ে আছেন আমার দিকে। উনার হাত আমার পিঠের পেছনে দিয়ে জানালার সাথে ঠেকানো। তার হাতের তালুতে মাথা ঠেকেছে আমার। উনি খানিকটা সরে গিয়ে হাত আমায় তার কাঁধে মাথা দিতে ইশারা করলেন। উনার ইশারায় আমার চক্ষুচড়ক গাছ। সামনের সিটে প্রান্ত ভাইয়া ড্রাইভ করছেন, যে কোনো সময় লুকিং গ্লাসে আমাদের দেখতে পারবেন, আর আমি তার কাঁধে মাথা দিয়ে ঘুমাবো। আমার কি লজ্জা নেই নাকি? চোখ পাকিয়ে উনাকে মানা করলাম। পূর্ণ এক ভ্রু তুলে জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি কিছু না বলে ইতস্ততভাবে প্রান্ত ভাইয়ার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিলাম। পূর্ণ হয়তো বুঝলেন আমার কথা, তাই তো চুপ হয়ে গেলেন। খানিকক্ষণ বাদে কিঞ্চিত কেশে প্রান্ত ভাইয়াকে বললেন, বলছিলাম তোর কি অসুবিধা হবে কি লাইট অফ করে ড্রাইভ করতে? হেডলাইট তো অনই আছে সামনের। সমস্যা হওয়ার কথা না। রাইসার খুব ঘুম পেয়েছে, দেখ কেমন হেলান দিয়ে আছে। গাড়ির আলোতে ঘুমাতে পাচ্ছে না বেচারি। পূর্ণর কথায় প্রান্ত ভাইয়া রাইসার দিকে তাকালেন। ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ওর ঘুম ধরেছে, তাই প্রান্ত ওকে ধমকে বললেন, তোমার সমস্যা হচ্ছে আগে বলনি কেন? তাহলেই তো আমি লাইট অফ করে দিতাম। রাইসা বেচারি দুই ভাইয়ের কথায় ভ্যাবাচেকা খেয়ে গেছে। হ্যাঁ না কি বলবে কিছুই বুঝতে পারল না। ওর উত্তরের অপেক্ষা না করেই গাড়ির ভেতরের লাইট অফ করে দিলেন প্রান্ত ভাইয়া। ভরা সন্ধ্যার নিকষ আধার এসে গ্রাস করল গাড়ির মাঝেও। এখন আবছা আলোয় কাউকেই তেমন বোঝা যাচ্ছে না। রাইসারও সারা শব্দ নেই, ঘুমিয়ে গেল হয়তো। এদিকে আমার ঘুম উড়ে এলো পূর্ণর কর্মকাণ্ড দেখে। কি ভীষণ ধুরন্ধর লোকটা! আমি জাস্ট ভাবতে পারলাম না। কেমন চালাকি করে গাড়ির লাইট অফ করে নিলেন। আমার ভাবনার মাঝেই পূর্ণর স্পর্শ পেয়ে ধ্যান কেটে গেল আমার। উনি আমার পিঠের পেছনে দিয়ে হাত এলিয়ে দিয়ে নিচু স্বরে বললেন, এসো। আবছা অন্ধকারে তার চেহারা স্পষ্ট দেখতে পেলাম না আমি। তবে আমি মুখ খুলে কিছু বলার আগেই উনি নিজেই টেনে নিলেন আমার মাথাটা, সযত্নে চেপে রাখলেন তার বুকে। স্তব্ধতায় কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম আমি। উনি আমার খোলা চুলের মাঝে হাত এলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বললেন, আর একটাও কথা নয়, চুপচাপ ঘুমাও। আবেশে, আশ্চর্যতায় চোখ আপনা আপনিই বন্ধ হয়ে গেল আমার। উনার বুকে মাথা দিয়ে কেন যেন খুব প্রশান্তি লাগছে,
মনে হচ্ছে এই স্থানে মাথা দিয়ে যে কোনো সময় মহাইশে ঘুমাতে পারবো আমি। এসব ভাবতে ভাবতে আচমকা ঘুমের রাজ্যে বিচরণ করলাম আমি। বিদায় শব্দটা বরাবরই বেশ কষ্টকর, আমার জন্যও ব্যতিক্রম নয়। বিয়ের সময় আন্টির বাড়ি ছেড়ে আসতে যেমন কষ্ট লেগেছিল তেমনি কষ্ট দাদু বাড়ি ছেড়ে ঢাকায় আসার সময় লেগেছে। এত বছর পর দাদু বাড়ি এসেছিলাম যেন মনেই হয়নি একবারও। সবাই একদিনে এমনভাবে আপন করে নিয়েছেন আমায় যেন এত বছর বিচ্ছিন্ন ছিলামই না আমি তাদের থেকে। সেই প্রিয় পরিবারের মায়া কাটিয়ে পুনরায় ঢাকায় ফিরতে বড্ড খারাপ লেগেছে মনে। দাদি তো কেঁদেই দিয়েছেন বেচারি। বারবার আমার মাথায় হাত বুলিয়ে চুমো দিয়ে আদর করেছেন। পূর্ণকে কড়াভাবে বলে দিয়েছেন কখনো আমাকে কষ্ট না দিতে। পূর্ণও বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়েছেন। উল্টো দাদিকে বলেছেন, তুমি তুরফার জন্য চিন্তা করো না দাদি, আমি কোনো অযত্ন হতে দিব না তোমার নাতনির। তবে ওকেও বলো আমার মনের খেয়াল রাখতে, সে যে এ বিষয়ে বড্ড কাঁচা। দাদির সামনে এমনটা বলায় বেশ রাগ হয়েছে আমার। আমি আবার উনার মনের কি করেছি? আমি কি তার খেয়াল রাখি না? খারাপ লোক, অযথাই একটা কথা বলে। তারপর থেকে ঢাকা আসার রাস্তায় আমার আর পূর্ণর কোনো কথা হয়নি। সকাল সকাল বাসায় ফিরেই পূর্ণ ও প্রান্ত ছুটছেন অফিসে। আমার দিন কেটেছে বরাম্মু আর রাইসার সাথে, কখনো কাজ করে কখনো গল্প করে। গত কয়েকদিন আনন্দে কাটিয়ে এখন আবার গতানুগতিক নিয়মে ফিরে এসেছি সবাই। এভাবেই চলছে জীবন। দেখতে দেখতেই সময় চলে যায়। আজ আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট। সকাল থেকেই বেশ নার্ভাস হয়ে টেনশনে অস্থির হয়ে বসে আছি আমি। তার মধ্যে কাল রাতে পূর্ণর সাথে ঝগড়া হওয়ায় রাগ ও ভয় আরও বেড়ে গেছে মনে। কাল রাতে যখন উনাকে জানাই আজ রেজাল্ট দিবে, উনি স্বাভাবিকভাবেই নিলেন। তার মতে রেজাল্ট একদিন দিবেই, এটা জানা কথা, অতএব এই বিষয়ে টেনশন করার কোনো যুক্তি হয় না। আমি রেগে বলেছিলাম আপনার মতো টপার কি বুঝবে আমার মতো অ্যাভারেজ স্টুডেন্টের দুঃখ। ব্যাস, তাতেই উনার ইগোতে লেগে গেছে। আমায় স্পষ্ট ও কড়াভাবে বলে দিয়েছেন আমি টপ করতে পারি না, এটা আমার ব্যর্থতা। উনি টপার হতে পারলে আমি কেন টপার হতে পারলাম না? তাই এ বিষয়ে তাকে যেন খোটা না দিই। আরও অনেক কিছুই বলেছেন রাগের বশে, যেটা মনে হতেই টেনশনে আমার হাত পা হিম হয়ে যাচ্ছে। বেশ খানিকক্ষণ রাগ দেখিয়ে কণ্ঠে ব্যাপক গাম্ভীর্য মিশিয়ে বলেছেন, দেখো তুরফা, রেজাল্টের পর থেকেই অন্য সবকিছু বাদ দিয়ে অ্যাডমিশনের জন্য পড়া শুরু করো। ঢাকার মধ্যেই চান্স পাওয়ার টার্গেট থাকতে হবে তোমার। কিছুটা থেমে বললেন, অবশ্য ঢাকার বাহিরে চান্স পেলেও আমার সমস্যা নেই, তবে সেক্ষেত্রে তোমাকে হোস্টেলে একাই থাকতে হবে। হঠাৎ একা থাকার কথা শুনে পিলে চমকে গেল আমার। এইসব কি বলছেন উনি? কোথায় সাহস দেখাবেন তা নয়, উল্টো ভয় দেখাচ্ছেন আমায়। জিহ্বা দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে বললাম, আপনি সত্যিই আমাকে হোস্টেলে রেখে আসবেন? আমার চোখে স্পষ্ট ভয়, তবে এটা কিসের ভয় আমি জানি না। উনার চোখের ভাষা অস্পষ্ট। নেহাতি ঠান্ডা গলায় বললেন, অবশ্যই, কেন রেখে আসতে পারবো না? পড়ালেখার ব্যাপারে কোনো ছাড় নেই আমার কাছে। আর তাছাড়াও আমি অফিসের কাজে ব্যস্ত থাকি এখানে খুব, তুমি তো জানোই। অতএব ঢাকার বাইরে চান্স পেলে তোমাকে একাই থাকতে হবে, তাই চেষ্টা করবে ঢাকার ভেতরে চান্স পাওয়ার। উনার কাট কাট গলার গাম্ভীর্যে চিন্তায় ভয় আমার ঘাম ছুটে গিয়েছে। এখন তো এইচএসসির ফলাফলের চেয়ে অ্যাডমিশনের টেনশন বেশি হচ্ছে। রাইসার হাত ধরে বসে আছি এসএমএস আসার অপেক্ষায়। টিভিতে দেখাচ্ছে ফলাফল ঘোষণা করা হয়েছে।
যথারীতি SMS এলো। পেয়ে গেলাম কাঙ্ক্ষিত রেজাল্ট। A+ পেয়েছি আমি। এই খুশিতে রাইসাকে জড়িয়ে ধরলাম আমি। তারপর বড়াম্মুকে জানালাম দুজন। বড়াম্মু ফোন করে বোরাব্বুকে জানিয়ে দিলেন অফিসে। আসার সময় মিষ্টি নিয়ে আসবে জানালেন বোরাব্বু। তার সাথে কথা বললাম আমি। প্রান্ত ভাইয়াও কংগ্রেটস জানালেন। কি গিফট নিয়ে আসবেন আমার জন্য সেটাও শুনলেন। সবার সাথেই কথা হলো, শুধু হলো না পূর্ণর সাথে। তাই এত খুশির মাঝেও মনটা যেন শান্তি পেল না আমার। উনি ঢাকায় আসার পর থেকেই এমন করছেন। মনে হচ্ছে যেন ইচ্ছে করেই এভয়েড করছেন আমায়। অথচ দাদু বাসায় কি সুন্দর ব্যবহার করছিলেন সে কয়দিন আমার সাথে। একবারের জন্য তো রাইসার সেদিনের বলা কথাটা মেনে নিতে ধরেছিলাম আমি, কিন্তু ফিরে আসার পর থেকে উনার ব্যবহার দ্বিধায় ফেলে দিয়েছে আমায়। এত গোলকধাঁধার মাঝে রেখেছেন কেন আমায় কে জানে। যদি সত্যিই ভালোবাসেন তবে প্রকাশ করলে কি হয় আমি বুঝি না। আর আমাকে এভয়েডই বা কেন করছেন বিগত কয়দিন ধরে। আচমকাই উনার এহেন বদলে যাওয়া আচরণ বড্ড ভাবাচ্ছে আমায়। HSCর চিন্তা তো গেল, এখন সামনে অ্যাডমিশন নামক আরেকটি বড় চিন্তার পাহাড় অপেক্ষা করছে আমার জন্য। সেখানেও আদৌ এবারের মতো সফল হতে পারব তো? আল্লাহই ভালো জানেন। পূর্ণটারও হঠাৎ কি হয়েছে উনার কে জানে। কি চলছে উনার মনে? গম্ভীর মুখে ভাবতে লাগলাম আমি। সকাল গড়িয়ে দুপুর হতেই ছুটে চলছি আন্টির বাসায়। উদ্দেশ্য নিজ মুখে তাকে রেজাল্টের সুসংবাদ দেওয়া আর তার সাথে মন ভরে গল্প করা। এমনিতেই বিয়ের পর থেকে শত ব্যস্ততায় ইচ্ছে থাকলেও আন্টির সাথে ওইভাবে কথা বলা, দেখা করার সুযোগ হয়নি। ফোনেই যা আলাপ হয়েছে টুকটাক কয়েকবার। আজকে তাই সুযোগ পেয়ে ছুটেই চলে এসেছি আন্টির কাছে, সাথে এসেছে রাইসা। অবশ্য আমাদের দুজনের কেউই জানায়নি আন্টিকে আমাদের আসার কথা, এক প্রকার সারপ্রাইজই বলা চলে। বাসার মেইন গেটের সামনে আসতেই দেখি আমায় কল দিচ্ছেন আন্টি। হয়তো রেজাল্ট জানার জন্য ফোন দিয়েছেন, মুখ টিপে হেসে তার কল কেটে দিলাম আমি। রাইসাও আমার কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। বাড়ির ভেতর পৌঁছে যেই না দরজায় কলিং বেল দিয়েছি, ঠিক সেই মুহূর্তে আবারও বেজে উঠল আমার ফোন। এবার রিসিভ করতেই আন্টির চিন্তিত গলা। তুরফা, ফোন কেটে দিলি কেন? রেজাল্ট ভালো হয়নি? আমার খুব চিন্তা হচ্ছে তোর জন্য। কি হয়েছে তাড়াতাড়ি বল। সব বলছি, তুমি আগে তোমার বাসার গেট খুলো। হেসে বললাম আমি। তৎক্ষণাৎ হন্তদন্তভাবে গেট খুললেন আন্টি। উনার এক কানে ফোন, আমাদের দেখে চেহারায় চিন্তা ও অবাকের মিশ্রণ। ফোন কেটে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম আন্টিকে। উনিও আলতো হাতে আমায় ধরে আদর করে দিলেন। একটু পর আমায় ছেড়ে কান টেনে দিয়ে বললেন, এত বাদর কেন তুই? বিয়ে হয়ে গেছে তাও দুষ্টুমির স্বভাব গেল না। তোরা ভালো হবি না, তাই না? কি করব বলো? এভাবে না এলে তোমার সারপ্রাইজ দিতে পারতাম না যে। তোমার এই রিয়েকশনটাও মিস করে ফেলতাম। দুষ্টু হেসে বললাম আমি। আমার কথায় আন্টি চোখ পাকিয়ে বললেন, তোর সারপ্রাইজের জন্য যে আমি একটু আগে টেনশনে পড়ে গেছিলাম তার কি হবে? এখন সবকিছু বাদ দিয়ে তাড়াতাড়ি রেজাল্টের কথা বল। ঠিকঠাক নাম্বার পেয়েছিস না সবগুলোয়? এবার আমি কিছু বলার আগেই রাইসা মুখ খুলল। দাঁত কেলিয়ে বলল, শুধু ভালো না, মা। অনেক ভালো করেছে তুরফা। প্লাস পেয়েছে সবগুলোয়। ওর পরিশ্রম আল্লাহ সার্থক করে দিয়েছেন। আমি জানতাম আমার মেয়ে পারবে। আমার বিশ্বাস ও দোয়া সবসময় ছিল ওর সাথে। আমার গালে হাত রেখে কোমল সুরে বললেন আন্টি।
দীর্ঘদিন পর তার স্নেহ পেয়ে এতক্ষণের বিষণ্ণ মনটা নিমিষেই ফুরফুরে হয়ে গেল আমার। অতঃপর দরজা লাগিয়ে তিনজন ভেতরে আসতে আসতেই দেখা মিলল দাদির। মনের সুখে ড্রয়িং রুমের সোফায় পা তুলে পান চিবুতে চিবুতে টিভি দেখছিলেন তিনি। আন্টিকে আসতে দেখে টিভি দেখতে দেখতেই বললেন, এই দুপুরবেলা আবার কে আইছে? নিজের কথা শেষ হওয়ার আগেই আন্টির পেছনে রাইসা ও আমায় দেখতে পেলেন দাদি। আমাদের দেখে আন্টির মতো উনিও বিস্মিত হলেন। টিভি থেকে মনোযোগ সরিয়ে পা নামিয়ে বসলেন সোফায়। রাইসাকে দেখে বললেন, কি রে, কেমন আছিস? এতদিন পর এই বাড়ির কথা মনে পড়ল তোর? নিজের দাদিকে গিয়ে জড়িয়ে ধরল রাইসা। দাদিকে জড়িয়ে ধরেই বলল, তোমাকে ভুলে যেতে পারি দাদি? এতদিন খুব ব্যস্ত ছিলাম বলেই তো আসি না। তুমিও তো গেলে না একবার আমায় দেখতে। কথা শোন আমার নাতনির। আরে, মেয়ের শ্বশুরবাড়িতে আমরা যখন তখন যাব নাকি? বরং তুই চলে আসবি আমার কাছে সময় পেলে। এই তো চলে এসেছি। সাথে তুরফাও এসেছে দেখো। আজ ওর রেজাল্ট দিয়েছে, A+ পেয়েছে জানো? রাইসার কথায় দাদির দৃষ্টি আমার দিকে নিবদ্ধ হল। কিছুটা তাচ্ছিল্যের সাথে আমায় বললেন, তো মহারানীর কি খবর? অনেকদিন পর এ বাড়িতে দেখা পাইলাম তোর। দাদির কথায় আমিও ব্যঙ্গাত্মক হেসে বললাম, কি করব বলো দাদি? তুমি আমায় এত মিস করছিলে যে না এসে পারিনি। আমার কথায় ঠোঁট টিপে হাসল রাইসা আর আন্টি। দাদি চোখ পাকিয়ে তাকালেন আমার দিকে। নীরস মুখে বললেন, নিজের বাসায় গেছিস এখন, দেখে তো বুঝাই যাচ্ছে বেশ ভালোই আছিস। ভালো তো থাকবই। ওখানে কেউ আমাকে দিয়ে ব্ল্যাকমেইল করে কাজ করিয়ে নেয় না যে, বুঝেছ? নিচু কণ্ঠে তাচ্ছিল্যের সাথে হেসে বললাম দাদিকে। আমার কথায় উনি খানিকটা ভ্যাবাচেকা খেয়ে গেলেন। সরু চোখে আমায় দেখে জবাব না দিয়ে পুনরায় টিভি দেখায় মনোযোগ দিলেন। অতঃপর একসাথে দুপুরের খাবার খেয়ে নিলাম চারজন। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আরও কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর আমি ও রাইসা চলে যেতে নিচ্ছিলাম তখনই আন্টি জিদ ধরে বললেন যে আমাদের আজ যেতে দিবেন না তিনি। এতদিন পর এসেছি, একদিন তো থেকে যেতেই হবে। রাইসা একবার মানা করল বাসায় বলে আসেনি বিধায়, তবে আমি কিছু একটা ভেবে আন্টির কথা মেনে নিলাম। আমায় রাজি হতে দেখে রাইসা ফিসফিসিয়ে বলল, তুই রাজি হলি কেন? মাকে তো আমরা জানিয়ে আসিনি থাকার কথা। আর আজ তো বাবা মিষ্টি, গিফট আনবে তোর জন্য। তাদের সাথে তো রেজাল্টের পর দেখাই হলো না তোর। বাসায় গিয়ে নিবি না সেগুলো? আমার মনে হয় পূর্ণ ভাইয়াও হয়তো কিছু আনতে পারে তোর জন্য। রাইসার কথায় মেকি হাসি হাসলাম আমি। পূর্ণ আর গিফট আনবেন আমার জন্য? কয়দিন ধরে যে ঢং শুরু করেছেন তাতে মনে হয় না উনি এমন কিছু করবেন। যে লোক সামান্য কংগ্রেটস বলার জন্য ফোন দিতে পারেন না সে আবার কি গিফট আনবে? তার থেকে এসব আশা করাও আদিক্ষেতা। তাই গম্ভীর মুখে রাইসাকে বললাম, দেখ বোন, আমার মুড ভালো নেই আজকে সকাল থেকেই। তুই তো দেখেছিসই, তাই না? এখানে এসে আন্টির সাথে থেকে ভালো লাগছে। আজ রাতটা এখানেই থাকি না? কি এমন হবে? আমি বড়মাকে ফোন দিয়ে ম্যানেজ করে নিব, তুই চিন্তা করিস না। খানিকটা থেমে দুষ্টু সুরে বললাম, অবশ্য তুই যদি প্রান্ত ভাইয়াকে খুব বেশি মিস করিস তাহলে তুই যেতে পারিস। আমি তোকে বাধা দিব না। রাইসা চোখ পাকিয়ে আমার বাহুতে মারল আলতো করে। সেদিকে হাসলাম আমি। যাক, রাইসা রাজি হয়েছে। আজকে এই বাসায় থাকা হবে। মনে মনে পৈশাচিক শান্তি পেলাম আমি। পূর্ণ আমাকে ইগনোর করছিলেন এ কয়দিন, তাই না? এবার আমি উনাকে ইগনোর করব। দেখাই করব না তার সাথে। বাঁকা হেসে ভাবলাম আমি।
রাইসাকে রাজি করেই তৎক্ষণাৎ বড়মার সাথে ফোনে কথা বলে তাকেও জানিয়ে দিয়েছি আমি আজকে আন্টির বাসায় থাকার কথা। বড়মা প্রথমে একটু রাগ করলেও পরে আমি উনাকে রাজি করিয়েছি। বলেছি মিষ্টিগুলো কাল যে খাবো, আমার গিফট যত্ন করে তুলে রাখতে। আমার আদুরে গলার আবদার আর ফেলতে পারেননি বড়াম্মু। তবে আমাদের এ বাসায় থাকায় সবচেয়ে খুশি হয়েছেন আন্টি। উনার খুশি দেখে কে? সন্ধ্যা পেরোতেই নিজ হাতে আমার ও রাইসার পছন্দের সব খাবার বানানো শুরু করে দিয়েছেন। আমি, রাইসা ও দাদি ঝালমুড়ি খেতে খেতে মহায়েশে সোফায় বসে নাটক দেখছি। সিরিয়ালের ভিলেনটা নায়িকা ও নায়কের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইছে, সেজন্য তার উপর বেজায় চটেছেন দাদি। টিভির সামনে যেই গালিগালাজ করছেন ভিলেনটাকে। পারলে টিভির ভেতরে ঢুকে দু চারটা মেরে দিয়ে আসবেন। এদিকে তার কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছি আমি আর রাইসা। ঝালমুড়ি খাওয়া শেষে আমি হাত ধুয়ে রান্নাঘরে গেলাম। আন্টি কি করছেন দেখার চেষ্টা করতেই দেখি উনি এক হাতে সব করছেন। আমি সাহায্য করতে গেলে উনি নিতে নারাজ। আমাকে ঠেলেঠুলে রেস্ট নিতে পাঠিয়ে দিলেন। সোফার কাছে গিয়ে দেখি দাদি একাই টিভি দেখে বকবক করছেন, রাইসা নেই। ওর রুমে উকি দিয়ে দেখি বিছানায় হেলান দিয়ে গল্প করছে ফোনে, নিশ্চয়ই প্রান্ত ভাইয়ার সাথে হবে। এরা দুজন কি সুন্দর চুটিয়ে প্রেম করে সারাদিন। আর একদিকে আমার কপাল। দীর্ঘশ্বাস ফেলে বিরস মুখে এসব ভাবতে ভাবতেই নিজের রুমে চলে এলাম আমি। ফোন চেক করে দেখি এখনো পূর্ণর তরফ থেকে কোনো ফোন মেসেজ আসেনি। অভিমান জমল তার উপর। বেশ অভিমান। এমন কেউ করে? বউয়ের সাথে এত ভাবনা দেখালেও তো পারে লোকটা। রাগে দুঃখে ফোন সুইচ অফ করে শুয়ে পড়লাম বিছানায়। সারাদিনের ধকল শেষে অবচেতন শরীর নিমিষেই তলিয়ে পড়ল ঘুমের ঠিকানায়। ঘুম থেকে উঠে কারো সারা শব্দ না পেয়ে রুম থেকে বের হলাম আমি। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিলাম তাও জানি না। যাওয়ার সময় রাইসার রুমে দেখলাম সে নেই। হয়তো আঙ্কেল এসেছেন এতক্ষণে আর সবাই তার সাথে কথা বলছে ভেবে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম আমি। কিছুদূর যেতেই দেখা হলো রায়হান ভাইয়ার সাথে। এতদিন পর হঠাৎ উনাকে দেখে চমকে গেলাম আমি। বেশ পরিবর্তন লাগছে উনার চেহারায়। আগে ক্লিন শেভ চেহারায় এখন খোঁচা খোঁচা দাড়ি, শুকিয়েও গেছেন বেশ খানিকটা। চোখের নিচে গর্ত উনার। উনার কি ঘুম হয় না ঠিকমতো? এরকম লাগছে কেন তাকে? আমার ধ্যান ভেঙে গেল ভাইয়ার কথায়। শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, কেমন আছো তুরফা? আমি ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। অনেকদিন পর। আমি আছি। কথাটুকু বলে মলিন মুখে হাসলেন উনি। আমি কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনার কি শরীর খারাপ? অনেক শুকিয়ে গেছেন। রোগা লাগছে আপনাকে। রায়হান ভাইয়া আগেকার মতোই ম্লান হাসলেন, তবে জবাব দিলেন না। হঠাৎ করে পকেট থেকে একটা চকলেট বের করে বললেন, রাইসা বলল আজ নাকি তোমার রেজাল্ট দিয়েছে। শুনলাম অনেক ভালো করেছ তুমি। তাই এটা তোমার জন্য। নেও। উনার কথায় মুখে হাসলেও চকলেটটা নিতে খানিকটা ইতস্ততবোধ করছিলাম। কেন এমন লাগছিল নিজেও বুঝলাম না। তবুও উনি হাত বাড়িয়ে রেখেছেন বিধায় ধীর হাতে নিয়ে নিলাম, ভাবলাম একটা চকলেটই তো। নিচু স্বরে বললাম, ধন্যবাদ ভাইয়া। আমি তাহলে ড্রয়িং রুমে যাই। রাইসাদের সাথে গিয়ে বসি। উনি কিছুক্ষণ আমার দিক তাকিয়ে মাথা নাড়িয়ে নিজেই চলে গেলেন। তার কর্মকাণ্ড অদ্ভুত ঠেকল আমার কাছে। তবুও তেমন মাথা না ঘামিয়ে চলে গেলাম ড্রয়িং রুমের উদ্দেশ্য। সেখানে প্রবেশ করতেই আমার চক্ষু চড়ক গাছ।
আঙ্কেলের সামনে সোফায় বসে আছেন প্রান্ত ভাইয়া আর পূর্ণ। উনার দিকে আমি তাকানোর সাথে সাথেই উনিও তাকালেন আমার দিকে। তার দৃষ্টি শান্ত, বরাবরের ন্যায়। এক পলক আমার দিক চেয়ে হঠাৎ ভ্রুযুগল কুঁচকে গেল উনার। তার কারণ অনুসন্ধান করতে উনার দৃষ্টি অনুসরণ করলাম আমি। পূর্ণর চোখ আমার হাতে রাখা চকলেটের উপর। তীক্ষ্ণ চোখে চেয়ে আছেন সেদিকে। এদিকে আমি উনাদের দিকে বিস্মিত নয়নে তাকিয়ে ভাবছি তারা দুজন এখানে কি করতে এসেছেন রাতের বেলা এই সময়। আমাকে ড্রয়িং রুমে প্রবেশ করতে দেখেই পাশ থেকে এগিয়ে এলো প্রিয়া। ওকে দেখে আরেক দফা চমকে গেলাম আমি। ভাইদের সাথে সেও এসেছে? হচ্ছেটা কি এখানে? আমাকে জড়িয়ে ধরে প্রিয়ার কণ্ঠস্বর। কংগ্রেটস, ভাবি। আমি খুব খুশি তোমার জন্য। থ্যাংক ইউ, প্রিয়া। তোমরা সবাই হঠাৎ একসাথে এলে যে? আর বলো না। তোমার সাথে তো রেজাল্টের পর দেখাই হলো না আমাদের। বাবা মিষ্টি নিয়ে এসেছিল, সে তোমাকে বাসায় না দেখে নারাজ। বলেছে আমরা আজই যেন তোমার মিষ্টিমুখ করি। সাথে আঙ্কেল আন্টির জন্যও মিষ্টি পাঠিয়েছেন। যেহেতু ভাইয়ারা আসছিল তাই ভাবলাম আমিও চলে আসি সাথে। প্রিয়ার হাসোজ্জ্বল চেহারা দেখে হাসি চলে এলো আমার মুখেও। মেয়েটা বড্ড সরল, সবার সামনে নিদারুণ চঞ্চলতায় কথা বলছে। আমি ওকে নিয়ে সোফায় বসলাম। পূর্ণ ওভাবেই ঠাই তাকিয়ে আছেন আমার হাতের দিকে। বিরক্ত হলাম আমি। কি সমস্যা উনার? সবার সামনে এভাবে তাকিয়ে আছেন কেন? কিছুক্ষণ সবাই কথাবার্তা বলে ডিনার করতে গেল। খাওয়া শেষ করে প্রান্ত ভাইয়া চলে আসতে চাইছিলেন, সে সময় আন্টি জেদ করলেন তাদের থাকার জন্য। প্রান্ত ভাইয়া রাজি হলেন না। তাদের সকালে অফিস আছে, সাথে ব্যাগ ফাইল কিছুই আনেননি, তাই থাকতে চাচ্ছেন না। পূর্ণ মাথা নেড়ে সায় দিলেন। তাদের কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য আন্টি তাড়া দিলেন আমাদের। রাইসা, তুরফা জামাইদের তোদের রুমে নিয়ে যা। মাত্র খেয়ে উঠল, রেস্ট নিক কিছুক্ষণ। আমরা মাথা দুলিয়ে রুমের দিকে অগ্রসর হলাম। দুই ভাই এলেন পিছু পিছু। রুমে ঢুকতেই চুপচাপ খাটে গিয়ে বসলাম আমি। পূর্ণর দিকে তাকালাম না পর্যন্ত। উনি ধীর পায়ে এসে বসলেন আমার পাশ ঘেঁষে। আমি খানিকটা সরে বসলাম, পূর্ণও সরে এলেন। বেশ কয়েকবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আমি যত সরছি উনি ঠিক ততই আমার পাশ ঘেঁষে বসছেন। এদিকে সরতে সরতে যে কখন আমি খাটের কিনারায় চলে এসেছি নিজেও বুঝিনি। একটু নড়তেই খাট হতে পড়ে যেতে নিয়েছিলাম, এমন সময় উনার বলিষ্ঠ হাত শক্তভাবে চেপে ধরল আমার কোমর। মুহূর্তেই টেনে আমাকে খাট থেকে উনার কোলে বসিয়ে দিলেন পূর্ণ। ঘটনার আকস্মিকতায় অক্ষিদয় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম আমার। উনি গভীর চোখে আমার দিক চেয়ে আছেন। স্তম্ভিত আমি ভ্রু কুঁচকে উনার দিক চেয়ে সরে যাওয়ার জন্য ছটফট করলাম বার কয়েক। তবুও উনার শক্তির সাথে পাল্লা দিতে সক্ষম হলাম না। এক পর্যায়ে উনার প্রগাঢ় চাহনি ও শক্ত হাতের স্পর্শ নিতে না পেরে বিরক্তিকর কণ্ঠে বলে উঠলাম, কি শুরু করেছেন? এভাবে কোলের উপর বসিয়েছেন কেন? ছাড়ুন আমায়। আমার বউকে আমি কোলে তুলে রাখি, না হয় মাথায় তুলে রাখি। সেটা একান্তই আমার ইচ্ছা। এতে তোমার কি? পূর্ণর কথায় বেকুব সেজে গেলাম আমি। কদিন যাবৎ উনার চোখের সামনে ঘুরঘুর করলাম, তখন ঠিকই ইগনোর করলেন, আর এখন উনাকে একা থাকতে দিয়ে আন্টির বাসায় চলে এসেছি, তাতে যেন সোহাগ উপচে পড়ছে উনার। কেমন বউ বউ করছেন? উনাকে পাত্তা না দিয়ে তাচ্ছিল্যভরা কণ্ঠে বললাম, অনেক রাত হয়ে যাচ্ছে, বাসায় চলে যান। সারাদিন পর মাত্র তোমার দেখা পেলাম, তুরফা, আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? নট ফেয়ার। দুঃখী কণ্ঠে বললেন উনি। শুনে আমার হঠাৎ রাগ হল।
এখন উনার কথা শুনে মনে হচ্ছে যেন সব দোষ আমার। আমি থাকলেও আপনার কি যায় আসে? আমি থাকা না থাকা সমান আপনার কাছে। এখন বাসায় যেয়ে ঘুমিয়ে পড়ুন। আর ছাড়ুন আমায়। আমি তো একা যাচ্ছি না, তোমাকেও নিয়ে যেতে এসেছি। উনার কথা শুনে গোল গোল চোখে চেয়ে রইলাম। আমাকে নিয়ে যেতে এসেছেন? কিন্তু কেন? উনি কি জানেন না আমি থাকব আজ এখানে? তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললাম, আমি যাব না আপনার সাথে। আজ আন্টিকে কথা দিয়েছি এখানে থাকার। বড়াম্মুকেও বলে দিয়েছি। তিনি আপনাকে বলেননি? মা বলেছে আমায়। তাতে কি? আমি তোমার আন্টিকে রাজি করাবো। তুমি রাজি হলেই হচ্ছে। এখন তুমি আমার সাথে বাসায় যাবে। জেদি গলায় বললেন পূর্ণ। আমিও দ্বিগুণ জিদ দেখিয়ে বললাম, অসম্ভব। আমি আপনার সাথে যাব না মানে যাবই না আজ। আর আপনার সাথে যেও বাকি। আপনি তো দিব্যি নিজের মতোই থাকবেন। মাঝখান দিয়ে আমার মন খারাপ হয়ে যাবে। এর চেয়ে আমি আন্টির এখানেই ভালো আছি। কেউ তো আমার কথা ভাবে, আমাকে মিস করে। তুমি বলতে চাইছো আমি তোমার কথা ভাবি না? আমি তোমাকে মিস করি না? তাহলে তোমাকে এই রাতের বেলা কেন নিতে এসেছি? রেগে বললেন পূর্ণ। এই মুহূর্তে উনার চেহারা স্পষ্ট বলে দিচ্ছে আমায় পূর্ণ তোমায় খুব মনে করে। তবুও উনার মুখ থেকে শোনার অদম্য ইচ্ছে জাগল মনে। উনার থেকে স্বীকার করিয়ে নেওয়ার এটাই সুযোগ। তেজি গলায় বললাম, অবশ্যই করেন না। আমার কথা মনে করলে এই যে আজ আমার রেজাল্ট দিল, আপনি একটাবারও ফোন দিয়েছেন আমায়? ফোন তো দূরের কথা, মেসেজ অবধি দেননি। সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছে, গিফট দিয়েছে, শুধু আপনি বাদে। এখন এসব আদিক্ষেতা দেখাতে হবে না আপনার। আমাকে ছাড়ুন বলছি। আমার এত রাগী গলার তেজ দেখে যেন বিস্মিত হয়ে গেলেন পূর্ণ। হাতের বাঁধন আপনা আপনিই আলগা হয়ে গেল উনার। সেই সুযোগে উনার কোল থেকে নেমে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। এক নিঃশ্বাসে এত কথা বলায় হাঁপিয়ে গিয়েছি। তবে মনে মনে খুশিও হলাম। উনাকে জানানো দরকার ছিল আমার মনের অবস্থা। কখনো সুন্দর ব্যবহার করবেন তো কখনো অবহেলা করবেন, এমনটা হয় নাকি? উনার এত মুড সুইংস সহ্য হয় না আমার। এসব ভাবতে ভাবতেই জোরে জোরে শ্বাস নিচ্ছি চুপচাপ। আকাশে মেঘ, চাঁদের দেখা নেই আজ। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে যেন। জানালা দিয়ে সাই সাই করে ঠান্ডা বাতাস প্রবেশ করছে ঘরে, চুলগুলো ছন্নছাড়াভাবেই দুলছে মুখের আশেপাশে। বিরক্তিতে আলতো হাতে এলোমেলো চুল খোপা করলাম আমি। খানিকক্ষণ বাদে ঘাড়ের কাছে উষ্ণ নিঃশ্বাস পেতেই পেছনে ঘোরার চেষ্টা করলাম। তবে আমায় পিছনে ঘোরার সুযোগ দিলেন না পূর্ণ। আচমকা উনার বর্ষর হাতজোড়া দিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরলেন আমায়। মুহূর্তেই স্থির হওয়া শ্বাসপ্রশ্বাস যেন দ্বিগুণ গতিতে উঠানামা করতে লাগল আমার। উনার উষ্ণ হাতের স্পর্শেও ঠান্ডা হয়ে এলো আমার হাত পা। অদ্ভুত সব অনুভূতির বৃষ্টিতে ভিজে গেলাম যেন আমি। এমন সময় পূর্ণ কানের কাছে মুখ নিয়ে ধীর গলায় নরম সুরে বললেন, সরি। তুমি রাগ করো না। ভেবেছিলাম সবাই তো ফোনেই শুভেচ্ছা জানাচ্ছে, আমি না হয় সরাসরিই জানাব। নয়তো সবার আর আমার মধ্যে পার্থক্য থাকল নাকি? মস্তিষ্ক জবাব দিতে চাইলেও মন তাতে দ্বিমত জানাল। মনের বিরুদ্ধে যে কথা বলতে পারলাম না আমি। শিউরে উঠে চুপচাপ শুনতে লাগলাম উনার কথা। এই নরম কোমল পূর্ণকে আমি সচরাচর দেখি না, কিন্তু যখন তার দেখা পাই তখন শুধু উনার কথা শুনতেই মন চায়। আমায় চুপ থাকতে দেখে পূর্ণ আবারও বললেন, কথা বলছো না কেন? এখনো অভিমান করেছ?
আমি সবার মতো তোমায় কংগ্রেটস জানাবো না, কারণ এটা তোমার সফলতার প্রথম ধাপ মাত্র, আসল পরীক্ষা এখনো বাকি আছে। আমি চাই তুমি সেটাও সফল হও ভালোভাবে। আমি চাই না তুমি ঢাকার বাহিরে যাও। তোমাকে আমার সাথেই থাকতে হবে। এটা মাথায় রাখবে, বুঝেছ? চুপচাপ উনার কথায় মাথা নাড়লাম আমি। এতক্ষণের জমে থাকা অভিমান যেন নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। এই গম্ভীর লোকটা ভালো করেই জানেন কিভাবে আমার অভিমান ভাঙ্গাতে হয়। এই যে উনার কোমল আচরণ যে আমার হৃদয় কম্পন তুলে, সেটা কি উনি জানেন? আচমকা চুলে টান অনুভব হতেই নড়ে উঠলাম আমি। পূর্ণ হালকা সুরে ধমক দিলেন, উফ, তুরফা, নড়ো না তো, চুপচাপ দাঁড়িয়ে থাকো। উনার কথা মেনে কৌতূহলের সাথে চুপচাপ ঠাই দাঁড়িয়ে রইলাম আমি। কিছুক্ষণ পর উনি কাজ শেষ করে আমায় নিয়ে অপর পাশ ঘুরলেন আয়নার দিকে। নিজের খোপায় বেলিফুলের মালা দেখে বেশ অবাক হয়ে গেলাম আমি। নাকে এসে ঠেকল তাজা ফুলের মিষ্টি ঘ্রাণ, যা বৃষ্টির সুবাসের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। বুঝতে পারছিলাম না তোমার জন্য কি নিব। হঠাৎ এটা চোখে পড়ল ফেরার পথে। আমি অবশ্য চুলে ঠিকমতো লাগাতে পারি না এগুলো, তাও বেঁধে দেওয়ার চেষ্টা করলাম। ভালো লেগেছে তোমার? হালকা হেসে বিচলিত কণ্ঠে প্রশ্ন করলেন পূর্ণ। উনার সরল মুখ বলছে তার এসব বিষয়ে কোনো পূর্বাভিজ্ঞতা নেই। তবুও এই মানুষটা ধীরে ধীরে সব চেষ্টা করছেন শুধু আমার জন্য। এর চেয়ে বড় ভালো লাগা আর কি হতে পারে আমার কাছে? মুহূর্তেই এক পশলা ভালো লাগার বৃষ্টি নামল আমার হৃদয় জুড়ে। বাইরে প্রকৃতির বৃষ্টির বেগ বাড়ছে, খানিকটা ছিটেফোঁটা এসে ছুঁয়েও দিচ্ছে আমাদের দুজনকে। এদিকে বেখেয়ালি মন বলছে, এটাকেই বোধহয় প্রেমের বৃষ্টি বলে, তাই না? বৃষ্টির বেগ কমে এসেছে। বাতাস এখনো আগের মতোই বহমান। জানালার ধারে দাঁড়িয়ে আছি দুজনে। নীরবতা ভেঙে পূর্ণ বললেন, ওই চকলেটটা কে দিয়েছিল তোমায়? চকলেটের কথা শুনে ভ্রু কুঁচকে গেল আমার। উনার মাথায় এখনো ওটা আছে? বিস্ময় চেপে ধীর কণ্ঠে বললাম, রায়হান ভাইয়া দিয়েছিলেন। কেন দিয়েছে? কেন দিয়েছে মানে? রাইসার থেকে শুনেছেন পরীক্ষায় ভালো করেছি তাই গিফট হিসেবে দিয়েছেন। এত প্রশ্ন করছেন কেন? পূর্ণ জবাব দিলেন না। চকলেটের কথা মনে হওয়ায় আমি বিছানার কাছে গিয়ে চকলেটটা তুলে খুলতে ধরব, তখনই পূর্ণ কেড়ে নিলেন হাত থেকে। অবাক হয়ে উনার থেকে সেটা নিতে যাব, কিন্তু উনি দিচ্ছেন না আমায়। বিরক্ত হয়ে প্রশ্ন করলাম, আবার কি হয়েছে আপনার? চকলেটটা দিন না আমায়। আমি জানেন না আমার চকলেট কত পছন্দ। তবুও এরকম করছেন কেন? না, তুমি খাবে না এটা। কেন খাবো না? বিস্ময়ের চূড়ায় পৌঁছে প্রশ্ন করলাম আমি। পূর্ণ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন আমার দিকে। এরপর নিচু স্বরে বললেন, তোমার জন্য শুধু আমি চকলেট আনব। অন্য কেউ কেন আনবে? উনার কথায় চোখ সরু করে তাকালাম আমি। আনমনেই প্রশ্ন উঠল, উনি কি রায়হান ভাইয়ার থেকে জেলাস ফিল করছেন? কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনার কি হিংসে হচ্ছে রায়হান ভাইয়া আমায় চকলেট দিয়েছে তাই? উনি এক পলক আমার দিকে তাকালেন, অতঃপর অন্যদিক মুখ ফিরিয়ে খুব ভাব নিয়ে বললেন, পূর্ণ কারো থেকে হিংসা করে না, বুঝেছ? উনার ভাব দেখে হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেললাম আমি। দুনিয়া উল্টে যাবে তবুও মহাশয়ের ভাব নেওয়া কমবে না। তার চোখমুখের অভিভঙ্গি তার মনের কথা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, অথচ উনি মুখে স্বীকার করবেন না। যদি এই বিষয়ের উপর নোবেল দেওয়া হতো তবে নিঃসন্দেহে পূর্ণর ঝুলিতে দু-তিনটা এসে যেত। উনার পেট থেকে কথা বের করে নেওয়া বিশ্বযুদ্ধ করার সমান।
বিরক্ত হয়ে ভাবলাম আমি। উনি অন্যদিকে তাকিয়ে আছেন, এই সুযোগে চকলেটটা তার থেকে কেড়ে নিয়ে কেটে পড়ছিলাম, তখনই চোখ পাকিয়ে আমার হাত থেকে নিয়ে চকলেটটি একপাশে ছুঁড়ে মারলেন উনি। বিস্ময়ে থতমত খেয়ে গেলাম আমি। পূর্ণ কিছু বলতে যাবেন তার আগেই প্রিয়ার গলা কানে এলো আমাদের। ওয়াও, এই চকলেটটা কে আনলো? আমার ফেভারিট। তাকিয়ে দেখি প্রিয়া এক হাতে চকলেটটি তুলে রুমে প্রবেশ করল। পূর্ণ ওকে দেখে বললেন, তুই খাবি? তাহলে খা। ঠিক আছে, তবে যেটা বলতে এসেছিলাম তা হলো তোমাকে প্রান্ত ভাইয়া ডাকছিল, বড় ভাইয়া। প্রিয়ার কথায় মাথা নাড়িয়ে রুম থেকে বের হয়ে গেলেন উনি। এদিকে আমি পূর্ণর আচরণে বাকরুদ্ধ হয়ে গেলাম। প্রিয়া চকলেটটা খেতে খেতে বলল, ভাইয়া চকলেটটা ছুঁড়ে ফেলল কেন ভাবি? তুমি খাও না এটা? কি যে তোমার ভাইয়ের কথা, উনার মাথায় যে কি ঘুরে তা উনি ছাড়া কেউ জানে না। আমার কথায় হেসে উঠল প্রিয়া। মুচকি হেসে দুষ্টু সুরে বলল, তবে আর যাই বলো, বড় ভাইয়া কিন্তু তোমার জন্য অনেক চিন্তা করে জানো। বাসায় যেয়ে তোমাকে না পেয়ে অস্থির হয়ে গিয়েছিল। তাই? কিভাবে বুঝলে? উনি কি করছিলেন? আগ্রহী দৃষ্টিতে বললাম আমি। রুমে যেয়ে যখন তোমাকে পেল না তখন পুরো বাসা খুঁজল, আমরা বুঝেছিলাম তোমাকেই খুঁজছে, তাও কেউ ইচ্ছা করেই তাকে কিছু বলিনি। পরে ভাইয়া নিজে থেকে এসে জিজ্ঞেস করে তোমার কথা। তখন ভাইয়ার চেহারা দেখে আমাদের সবার কি হাসি। পরে আম্মু তোমাদের এখানে আসার কথা বলেছে আর ভাইয়াকে খেপিয়েছেও তোমাকে নিয়ে। কিন্তু বড় ভাইয়া বরাবরের মতোই নির্বিকারভাবে ভাব নিয়ে ডায়লগ দিয়েছে। কি বলেছেন জানো? আমি কৌতূহলী কণ্ঠে মাথা নাড়লাম। প্রিয়া পূর্ণকে নকল করে বলল, আমার বউকে আমি খুঁজব না তো কে খুঁজবে মা? এটা নিয়ে এত হাসাহাসির কি আছে? প্রিয়ার অভিনয় দেখে আর পূর্ণ এসব বলেছেন ভেবে লজ্জায় পড়ে গেলাম আমি। নির্লজ্জ লোকটা এসব বলে এসেছেন বাসায়। এখন তো বরাম্মুর সামনে যেতে আমার লজ্জা লাগবে। হঠাৎই আমার খোপায় বেঁধে রাখা মালা দেখে প্রিয়া বলল, আরে বেলিফুলের মালা যে, কি সুন্দর স্মেল আসছে। বড় ভাইয়া এনেছে তাই না? এজন্যই এত তাড়া ছিল তার এ বাসায় আসার। এমন কিছুই না। লাজুক হেসে বললাম আমি। প্রিয়া জ্ঞানী মানুষের মতো বলল, হ্যাঁ হ্যাঁ, সবই বুঝি। তাই তো বলি আজকাল আমার কাজপ্রেমী ভাই কিসের টানে বাসায় আসে। উফ প্রিয়া, চুপ করবে তুমি? আচ্ছা চুপ করলাম। তোমাকে আর লজ্জা পেতে হবে না। যাও। প্রিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে রুম থেকে বের হয়ে আসছিলাম। সিঁড়ির কাছে নিচে নামার সময় অসাবধানতাবশত প্রিয়ার স্যান্ডেলের উপর পা পড়ে যায় আমার। স্যান্ডেলে টান লাগায় ও টাল সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে পড়ে যেতে ধরে। আমি ভয়ে হকচকিয়ে প্রিয়াকে ধরতে যাব এমন সময় এক পুরুষালী হাত ওকে ধরে ঠিক করে দেয়। আমি ভেবেছিলাম পূর্ণ বা প্রান্ত ভাইয়া হবেন হয়তো, তবে আশ্চর্যজনকভাবে ওটা ছিলেন রায়হান ভাই। প্রিয়াও আমার মতো অবাক হয়ে উনার দিকে তাকিয়ে আছে। দেখে শুনে চলাফেরা করবে, প্রিয়াকে বললেন উনি। ঘোর কাটিয়ে উঠে প্রিয়া বলে উঠল, থ্যাঙ্কস ভাইয়া, আপনি না থাকলে আজকে হাড্ডি একটাও আস্ত থাকত না আমার। সমস্যা নেই, এরপর থেকে দেখে হেঁটো। রায়হান ভাইয়া মৃদু হেসে মাথা নাড়িয়ে চলে গেলেন। ওদের দুজনের কথা শেষে আমি প্রিয়াকে বললাম, সরি বোন, আমি সত্যিই খেয়াল করিনি কখন তোমার স্যান্ডেলের উপর পা পড়েছে। আমার যে কি ভয় লেগেছিল তখন। ভাগ্যিস ঠিক সময়ে রায়হান ভাইয়া এসেছিলেন। ইটস ওকে ভাবি, আমি জানি তুমি ইচ্ছা করে পা দেওনি। উনি রাইসা ভাবির বড় ভাই না? আমি মাথা নাড়লাম।
প্রিয়াকে হেসে বললাম, তুমি তখন যে তোমার প্রিয় চকলেটটি খেলে, ওটাও কিন্তু উনিই দিয়েছিলেন। তার মানে ওটার জন্য তোমার থেকে একটা থ্যাঙ্কস প্রাপ্য উনার। প্রিয়া আমার কথা শুনে বিস্ময় নিয়ে কিছু বলবে তার আগেই আমাদের ডাক পড়ল নিচে। প্রান্ত ভাইয়া ডাকছেন প্রিয়াকে। হয়তো চলে যাওয়ার জন্য ডাকছেন ওকে। অতঃপর দুজনে আস্তে ধীরে নিচে নেমে গেলাম। পূর্ণ আর প্রান্ত বাসায় চলে গেছেন। আন্টির বাসায় রয়ে গেছি আমি, রাইসা আর প্রিয়া। আন্টির জিদের কারণে আমাকে রেখেই চলে যেতে হয়েছে পূর্ণর। আমিও মনে মনে খুশি হয়েছি। প্রিয়া বায়না ধরেছে ও আজ আমার সাথে থাকবে, আন্টিও খুশি মনে রাজি হয়েছেন। কাল তিনজন একসাথে বাড়ি যাব। পূর্ণ যাওয়ার সময় আমার দিকে না তাকিয়ে চলে গেলেন। আমিও সেদিকে ভেঙচি দিয়ে উপরে চলে এলাম রাইসা আর প্রিয়ার সাথে। আজ রাত তিনজন মন ভরে গল্প করব। অনেকক্ষণ রাত জেগে সকালবেলা দেরিতে উঠেছি আমি। ফ্রেশ হয়ে উঠে দেখি বেলা 12টা বাজে। অবাক চোখে সেদিকে তাকিয়ে রুম থেকে বের হলাম। কেউ আমাকে ডাকেনি কেন? বের হয়ে দেখি বাহিরে কেউ নেই। আন্টি রান্নাঘরে কাজ করছেন আর দাদি বাহিরে চেয়ারে বসে পেপার দেখছেন। আন্টির থেকে জানলাম প্রিয়া আর রাইসা মার্কেট গিয়েছে। ওরা আমাকে রেখে গিয়েছে শুনে বেশ রাগ হলো আমার। আন্টি বললেন, আরে পাগলি, ওরা তোকে কত ডেকেছে তুই তো উঠলি না। পরে আমিই বললাম অনেক রাত করে ঘুমিয়েছিস, হয়তো ঘুম পুরো হয়নি তোর, তাই ওরা একাই চলে গেল। এটা শোনার পর আর কিছু বলতে পারলাম না আমি। আন্টির সাথে কথাবার্তা বলে খেয়ে উঠব এমন সময় রাইসার কল এলো। রিসিভ করতেই রাইসা বলল, তুরফা, তুই উঠেছিস? কতক্ষণ ডাকলাম তোকে। মরার মতো ঘুমাচ্ছিলি, তাই তোকে ফেলে রেখে আসতে হলো। উঠেছি। তোরা কোথায় এখন? আর বাসায় যাবি কখন? সেটা বলার জন্যই ফোন দিয়েছি। প্রিয়ার শরীর ভালো লাগছিল না, তাই আমরা বাসায় যাচ্ছি। বাসায় পৌঁছে তোর জন্য গাড়ি পাঠায় দিব। কি হয়েছে প্রিয়ার? ঠিক আছে তো? গাড়ি পাঠানো লাগবে না। বেশি দূরের রাস্তা নয় তো। আমি একাই চলে যাব। রোদের মধ্যে ঘুরে মাথা ঘুরছিল প্রিয়ার। তেমন কিছু না। কিন্তু তুই শিওর একা আসবি? হ্যাঁ বাবা, কত একা যাওয়া আসি করেছি। তোরা আরামে বাসায় যা। ফোন কেটে হাসলাম আমি। মনে মনে ভাবলাম এই তো পেয়েছি সুযোগ আরেকদিন এখানে থাকার। এবার দেখি পূর্ণর কেমন লাগে। উনার রিয়েকশন কি হবে ভেবে একদফা হেসে কুটিকুটি হয়ে গেলাম আমি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। ভাবলাম এতক্ষণে হয়তো বাসায় চলে গেছেন পূর্ণ, বরাম্মুকে ফোন দিয়ে জানাবো আমি আজকেও আন্টির বাসায় থাকবো। এমন সময় আমার ফোনে কল এলো পূর্ণর। ফোনের স্ক্রিনে উনার নাম দেখে চমকে উঠলাম আমি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রিসিভ করব কি করব না ভাবতে ভাবতেই কেটে গেল কল। প্রায় সাথে সাথেই পুনরায় ফোন এলো। তবে আমি কিছু বলার আগেই পূর্ণর রাসগম্ভীর আওয়াজ। 5 মিনিট টাইম দিলাম। বাসার বাহিরে এসো। তুমি আন্টিকে কি বলবে না বলবে আই ডোন্ট কেয়ার। আমি বাড়ির বাহিরে অপেক্ষা করছি, ভেতরে ঢুকব না। টাইম ওয়েস্ট না করে দ্রুত চলে আসবে। আচমকা পূর্ণর ফোন পেয়ে আমি ভ্যাবাচেকা খেয়ে গেলাম। ধমকি দিচ্ছেন নাকি আমায়? আশ্চর্য তো। একবার যাব ভেবেও পরে রেগে আমিও বের হলাম না। সুন্দর করে বললেই তো আমি যেতাম। এভাবে ঝাড়ি দিয়ে বলা লাগত? মিনিট 5 পার হতেই আন্টি এলেন আমার কাছে। এসে বললেন, কিরে তুরফা, তুই নাকি জামাইকে আসতে বলেছিস তোকে নিয়ে যাওয়ার জন্য? আমাকে একবারও বললি না। ছেলেটার নাকি কাজ আছে তাই তোকে বাসায় রেখেই চলে যাবে, এজন্য ভেতরেও ঢুকবে না।
আমাকে একবারও বলবি না তুই? এভাবে করলে হয়? আন্টি আছেন আন্টির কথায়, আমি আছি আমার চিন্তায়। বের হইনি বলে এভাবে আন্টিকে ফোন দিবেন? তাও আবার সব দোষ আমার উপর চাপিয়ে দিলেন। আমি নাকি উনাকে ডেকেছি? উনার পক্ষেই এসব সম্ভব। আর উপায় না পেয়ে দীর্ঘশ্বাস ফেলে আন্টির কথায় বাসা থেকে বের হলাম আমি। রাস্তার ধারে সোডিয়ামের আলোর নিচে দাঁড়িয়ে আছেন পূর্ণ। যে আলোতে চিকচিক করছে উনার সুন্দর মুখশ্রী। এর মধ্যে জলজল করতে থাকা তার চোখজোড়া নজর এড়াল না আমার। রাগের আগুন জ্বলছে সে চোখে, যে আগুনে ভস্ম করে দিতে চাইছেন আমার ধুকপুক করতে থাকা হৃদয়ে। উনার থেকে চোখ ফিরিয়ে ধীর কদমে হেঁটে গেলাম তার দিকে। গাড়ি ছাড়া এসেছেন আজ, আবার আন্টিকে বলছেন তার কাজ আছে। ব্যাপারটা কি? পূর্ণর সামনে দাঁড়িয়ে আছি চুপচাপ, মুখ অন্যদিক ফিরে। উনি কিছু বলছিলেন না দেখে আর চোখে উনার দিকে একবার তাকিয়েছি। ঠিক এমন সময় পূর্ণ হঠাৎ রাগী গলায় বলে উঠলেন, সমস্যা কি তোমার? বাসায় যাবে না কেন? কি শুরু করেছ? উনার ধমকে চুপসে গেলাম আমি। মিনমিন করে বললাম, অনেকদিন পর এসেছি তো তাই কয়েকদিন থেকে যেতে চাইছিলাম। তাই না? তোমাকে চিনি না আমি মনে করেছ? তুমি যে আমাকে ইচ্ছে করে জ্বালানোর জন্য এরকম করছো তা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি আমি। অফিস থেকে এত ক্লান্ত হয়ে বাসায় ফিরি, কোথায় রেস্ট নিব তা না, তোমার জন্য এখানে ছুটে আসতে হয় আমার। আর তুমি সব বুঝেও ইচ্ছে করে এসব করছো। পূর্ণর গলায় স্পষ্ট রাগ। উনার ক্লান্ত চোখমুখ বলছেন উনি অফিস থেকে ফিরেই এখানে চলে এসেছেন। তার কথায় যুক্তি আছে বটে, যদিও আমি ইচ্ছে করেই এসব করছিলাম তবুও আমার কাজের পেছনেও তো কারণ আছে। আমাকে তো জানতে হবে উনার অদ্ভুত আচরণের কারণ। আর কতদিনই বা পালিয়ে বেড়াবেন আমার কাছে থেকে? তাই খানিকটা শক্ত গলায়ই বললাম, তো কি করব বলুন? আপনি আমাকে এ কয়দিন ইগনোর করেননি, তাই আমিও করছি। আমি তোমাকে কবে ইগনোর করলাম? অবাক হয়ে প্রশ্ন করলেন উনি। আমি সরু চোখে তাকিয়ে বললাম, করেছেন। দাদুবাড়ি থেকে আসার পর আপনি ঠিকভাবে আমার সাথে কথা বলছিলেন না, আবার আমার দিকে তাকাতেনও না ঠিকমতো। যেই আন্টির বাসায় এসেছি তখন তো ঠিকই চলে এলেন। তাহলে বাসায় এতদিন কি হয়েছিল আপনার? এত কিছু বুঝেছ তাহলে এটা বুঝোনি কেন ইগনোর করছিলাম বাসায় আসার পর? আমি নাবোধক মাথা নাড়লাম। উনি একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার থেকে এর বেশি কিছু আশা করিনি আমি। তুমি কবে বড় হবে তুরফা? কবে আমাকে বুঝতে শিখবে তুমি? উনার কণ্ঠে কাতরতা। তার প্রশ্নে দিশেহারা বোধ করলাম আমি। কি বুঝিনি আমি? উনি যদি আমাকে পছন্দ করেন তবে বলতে দোষ কোথায়? কেন প্রকাশ করেন না পুরোপুরি? আমায় চুপ থাকতে দেখে পূর্ণ গম্ভীর মুখে বললেন, এখন তোমার পড়ালেখা করার সময়। অন্য সবকিছুর জন্য সারা জীবন পড়ে আছে, এ সময়টা পড়ালেখায় ব্যয় করো। তোমার বয়সটা অল্প। এটা আবেগের স্রোতে ভেসে যাওয়ার সময়। আর আমি চাই না আমার জন্য এখন তোমার সময় নষ্ট হোক বা ভবিষ্যতে তুমি আফসোস করো। তাই এখন থেকে শুধু পড়াশোনার মনোযোগ দেও তুরফা। আমাকে তুমি সারা জীবন নিজের পাশে পাবে, কিন্তু জীবনের এই সময়টা আর ফিরে পাবে না। তাই বাসায় যে অ্যাডমিশনের জন্য পড়াশোনায় শুরু করবে আজ থেকে। বাকি সব চিন্তা আমার উপর ছেড়ে দেও। এখন অন্য কোনো কিছু নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, বুঝেছ? উনার কথায় স্তব্ধতায় কিছুক্ষণ চুপ করে রইলাম আমি। আমার ভবিষ্যতের কথা ভেবে, আমার কথা ভেবে উনি নিজের অনুভূতিগুলো দমিয়ে রাখছেন? এমন ধৈর্যশীল পুরুষ আদৌ হয়?
লোকটাকে যত গভীরভাবে বুঝতে শুরু করি ততই অবাক হই। উনার প্রতি সম্মান বেড়ে গেল আমার। স্নিগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলাম উনার দিকে। এদিকে আমার মুখে বিস্ময় দেখে পূর্ণ হাসলেন। আমার গাল টেনে দিয়ে বললেন, এখনই এত অবাক হয় না, তুর পাখি। তোমার যে আমার সম্পর্কে এখনো আরো অনেক কিছু জানা বাকি আছে। কিছুটা বিস্ময় সেদিনের জন্যও বাঁচিয়ে রাখো। পূর্ণর আচরণে আজ যারপরনাই অবাক হচ্ছি আমি। কি বললেন উনি আমায়? তুর পাখি? নামটা শুনতে কত আপন লাগছে, যেন কোনো প্রেমিক পুরুষ তার একান্ত ব্যক্তিগত মানুষকে ডাকছে। এই প্রথম তার থেকে এমন সম্বোধন পেয়ে তার কথাগুলো শুনে মনের মধ্যে অনুভূতির ঢেউ খেলে গেল আমার। আপনি এত ভালো কেন? মুগ্ধ গলায় জিজ্ঞেস করলাম আমি। আমার মুগ্ধতায় নিঃসংকোচ হাসলেন পূর্ণ। সোডিয়ামের আলোর নিচে যে হাসি ভয়ঙ্কর সুন্দর লাগল আমার কাছে, যে হাসি বুকে ঝংকার তুলে নির্দ্বিধায়। উনি খানিকটা ঝুঁকে এসে ফিসফিসিয়ে বললেন, একবার তোমার পরীক্ষা শেষ হতে দেও, আমি কতটা ভালো তার সবটাই হাতে কলমে দেখিয়ে দেব তোমায়। উনার কণ্ঠে অদ্ভুত মাদকতা ছিল, যা অস্থির করে তুলল আমায়। টিপটিপ করতে থাকা বুকে কোনোমতে শুকনো ঢোক গিলে বললাম, বাসায় যাবেন না? না, আজ ঠিক করেছি তোমাকে নিয়ে রাস্তায় রাস্তায় রাত কাটাব। দুষ্টু হেসে বললেন পূর্ণ। আমি উনার দিকে চোখ পাকিয়ে তাকাতেই পূর্ণ ভ্রু কুঁচকে বললেন, এভাবে তাকাও কেন? হ্যাঁ, আমি তোমার বড় ভুলে গিয়েছ? আমাকে চোখ রাঙাও। আমার বরের দিকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে তাকাবো, আপনার কি? পূর্ণর সেদিনের বলা কথাকে কপি করে বললাম আমি। উনি প্রথমে অবাক হলেও পুরোপুরি প্রকাশ করলেন না। বাঁকা হেসে বললেন, সেইম কথাটা তোমায় আমি বললে কেমন লাগতো, তুরফা? একটু ভেবে দেখো তো। উনার কথায় গাল গরম হয়ে গেল আমার। অন্যদিক ফিরে বললাম, ছি, এখন চলুন তো, বাসায় যাব। বলেই হাঁটা শুরু করলাম আমি। উনার সাথে বেশি কথা বাড়ানোর ইচ্ছে হলো না আমার। দেখা যাচ্ছে আমার কথায় আমাকেই ফাঁসিয়ে দিচ্ছেন বরাবরের মতো, আর লজ্জার সম্মুখীন হতে হবে আমাকে, যা আমি এই মুহূর্তে চাই না। পূর্ণ খানিকটা হেসে চুপচাপ আমার পাশে এসে হাত ধরে হাঁটতে লাগলেন। আমি প্রসঙ্গ ঘুরাতে জিজ্ঞেস করলাম, আজ গাড়ি নিয়ে আসেননি যে? কিভাবে যাব আমরা? রাইসা বলল তুমি নাকি গাড়িতে বাসায় যেতে চাও না, রিকশায় যাবে। তাই ভাবলাম রিকশায় করেই নিয়ে আসি তোমাকে। তবে আসল কারণ হচ্ছে ইচ্ছা করেই গাড়ি নিয়ে আসিনি। ভেবে দেখলাম একসাথে রিকশা ভ্রমণও তো হয়নি আমাদের কখনো। চোখ টিপে কথাটা বললেন পূর্ণ। বড় বড় চোখে উনার দিকে তাকালাম আমি। একই সাথে রাইসাকে বকলাম মনে মনে। কি দরকার ছিল উনাকে বলার? পর মুহূর্তে ভাবলাম ভালোই হয়েছে, আমারও ইচ্ছে ছিল বিয়ের পর জামাইয়ের সাথে এক ভরা সন্ধ্যায় রিকশা ভ্রমণ করার। আজ অবশেষে সেই ইচ্ছেটাও পূর্ণর সান্নিধ্যে পূরণ হয়ে যাবে। চলবে।